শান্তিনিকেতন, যার নাম করলেই প্রথমে মনে পড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আজকের ভিডিওতে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণকেই তুলে ধরব। সকাল সকাল আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। সকাল 6:05 গণদেবতা এক্সপ্রেস ধরলাম। তারপর চললাম বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতন বাঙালির নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, নাট্যকার, গীতিকার, দার্শনিক, প্রকৃতিপ্রেমী, দেশপ্রেমী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও দর্শনের সঙ্গে সম্পর্কিত। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এর প্রতিষ্ঠা করেছিলেন। পরে তার পুত্র রবীন্দ্রনাথের হাত ধরে এটি গুরুকুল শিক্ষা পদ্ধতি সহ একটি বিশ্ববিদ্যালয় শহরে পরিণত হয়েছে। এখান থেকে বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে, যার মধ্যে ভারতের একদা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন উল্লেখযোগ্য। এছাড়া শান্তিনিকেতন তার বাউল সংস্কৃতির জন্য পরিচিত। বছরে প্রায় 12 লক্ষ লোক শান্তিনিকেতনে আসেন। (1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে বোলপুরের 2 ছাতিম গাছ সহ 20 একর জমি স্থায়ী ইজারায় গ্রহণ করেছিলেন। একদা এই এলাকায় কুখ্যাত ডাকাতদের ডেরা ছিল। ডাকাতদের নেতা দেবেন্দ্রনাথের কাছে আত্মসমর্পণ করার পর ডাকাতেরা এই এলাকায় উন্নয়নের জন্য তাকে সাহায্য করেছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর সেখানে একটি অতিথিশালা তৈরি করেছিলেন এবং নাম রেখেছিলেন শান্তিনিকেতন। ক্রমে সমগ্র এলাকা এই নামে পরিচিত হয়ে গিয়েছিল। 1901 সালে দেবেন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামক একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যা 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল। রবীন্দ্রনাথের মস্তিষ্ক প্রসূত এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এক অনন্য শিক্ষা কেন্দ্র, কারণ এখানে ক্লাসরুমের পরিবর্তে গাছতলায় ছাত্রছাত্রীদের পড়ানো হয়। 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছিল। রবীন্দ্রনাথ ও তার পিতা ছাড়াও বিভিন্ন শিল্পীরা শান্তিনিকেতনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যার মধ্যে নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ ও বিনোদ বিহারী মুখোপাধ্যায় উল্লেখযোগ্য। পুরো শহর জুড়ে ওনাদের বিভিন্ন শিল্পকর্ম দেখতে পাওয়া যায়। আমরা সকাল 9:30 নাগাদ বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এসে পৌঁছালাম।
আমরা আগে থেকেই একটি টোটো ফোনের মাধ্যমে বুক করে রেখেছিলাম। টোটো চালককে ফোন করার সাথে সাথেই উনি স্টেশনে এসে আমাদের সাথে দেখা করলেন এবং আমাদের যাত্রার উদ্দেশ্যে নিয়ে চললেন। বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকেই রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। এই মিউজিয়ামটি রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবর্ষে ভারতের রেল মন্ত্রক প্রতিষ্ঠা করেন। গীতাঞ্জলি নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী কাব্যগ্রন্থের নামে। মিউজিয়ামটি স্থাপত্য শান্তিনিকেতনের উত্তরায়ণ কমপ্লেক্সের উদয়ন ভবন দ্বারা অনুপ্রাণিত, যা বোলপুরের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে যায়। এই মিউজিয়ামে দেখার মতো রয়েছে সেই রেলগাড়ি যার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা যাওয়ার পথে 1941 সালের 25শে আগস্ট তার শেষ যাত্রা করেছিলেন। রেল মিউজিয়ামটি আমরা দেখতে পাইনি। আমরা ভেবেছিলাম যে বিশ্বভারতী ক্যাম্পাস আর সৃজনী শিল্পগ্রাম দেখে তারপর আমরা এই মিউজিয়ামটি দেখব। যদিও আমাদের বিকেলেই গণদেবতা এক্সপ্রেস ধরেই আমার হাওড়া পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা কঙ্কালীতলা চলে গেছিলাম বলে আমাদের আর সময় হয়নি রেল মিউজিয়ামটি দেখে নেওয়ার। কিন্তু আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এই রেল মিউজিয়ামটি দেখবেন। অবশেষে আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের কাছে পৌঁছে গেলাম। সেপ্টেম্বর 2023-এ সৌদি আরবের রিয়াদে ইউনেস্কো শান্তিনিকেতন বিশ্বভারতী ক্যাম্পাসকে বিশ্ব ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত ঘোষণা করেছিল। এই বোলপুর শান্তিনিকেতনে হেরিটেজ রক্ষায় বিশ্বভারতীর অন্দরে কোভিড পরবর্তী সময়ে বেশ কয়েক মাস আগে পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ ছিল পর্যটকদের, কিন্তু বর্তমানে সব বাধা অতিক্রম করে এবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে শান্তিনিকেতন বিশ্বভারতীর দরজা। শুরু হয়েছে হেরিটেজ ওয়াক। এই হেরিটেজ ওয়াকের লক্ষ্য হল বিশ্বভারতীর ঐতিহ্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও সংস্কৃতির দর্শন পর্যটকদের সামনে আরো ভালোভাবে তুলে ধরা। প্রাথমিকভাবে প্রায় 20টি ঐতিহ্যবাহী স্থানকে চিহ্নিত করা হয়েছে এই হেরিটেজ ওয়াকের জন্য। এই সমস্ত জায়গাগুলিকে দূর দূরান্তের দেশ বিদেশের পর্যটকদের জন্য হেরিটেজ ওয়াক হিসাবে তুলে ধরেছেন বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রত্যেক রবিবার 5 দফায় হেরিটেজ ওয়াক চালু হয় বিশ্বভারতীতে। পর্যটকদের রবীন্দ্র ভবন থেকে টিকিট কেটে তারপরে বিশ্বভারতী ক্যাম্পাসে প্রবেশ করতে হয়। আমরা রবিবার দেখেই এখানে এসেছিলাম এই হেরিটেজ ওয়াকের জন্য, সাথে রবীন্দ্র ভবন সংগ্রহশালাটিও দেখে নিয়েছিলাম। টোটো করে ঘুরতে ঘুরতেই আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের বাইরে থেকেই ভেতরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে উঁচু জায়গায় এই যে বটগাছটি দেখলাম, এই স্থানটার নাম হচ্ছে 3 পাহাড়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই স্থানটির নামকরণ করেছিলেন, যেখানে অতীতে পুকুর ভরাট করার ফলে মাটির 3টি ধাপ বা চূড়া তৈরি হয়েছিল। এই 3 পাহাড়ের উপর অসংখ্য ঝুড়ি বিস্তার করে দাঁড়িয়ে রয়েছে এক বিশাল বটগাছ, যা 3 পাহাড়ি বটগাছ নামে পরিচিত, যা সহজ পাটের প্রচ্ছদের মতো দেখতে। এই গাছটি রোপণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ
রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। এবারে আমাদের দৃষ্টি নিবন্ধ হয়ে গেল সামনের এক সুন্দর দৃশ্য দেখে। একটি কুঁড়ে ঘর, তার উপর দাঁড়িয়ে রয়েছে একটি তাল গাছ। রবি ঠাকুরের কবিতাটা যেটা ছোটবেলায় পড়েছিলাম, সেই কবিতাটা মনে পড়ে গেল। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। শান্তিনিকেতনের অন্যতম অনন্য স্থাপত্য নিদর্শন হল তাল গাছকে কেন্দ্র করে নির্মিত গোলাকার এই মাটির বাড়ি, যার নাম তালধ্বজ। প্রকৃতিপ্রেমী ও শিক্ষক তেজেশ চন্দ্র সেনের বসবাসের জন্য নির্মিত এই বাড়িটি তার ছাদ ফুঁড়ে বেরিয়ে যাওয়া তালগাছের জন্য বিখ্যাত, যা প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত। এটি শান্তিনিকেতন আশ্রমের একটি অন্যতম আকর্ষণ। একটি তাল গাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল গোলাকার এই মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক তেজেশ চন্দ্র সেন। রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতাটি এই বাড়ি এবং তেজেশ চন্দ্র সেনের স্মৃতি বহন করে। বাড়ির ভেতর দিয়ে তালগাছটি ওপরের দিকে উঠে গেছে এবং এর পাতাগুলো ধ্বজা বা পতাকার মতো ছড়িয়ে থাকায় এর নাম হয়েছে তালধ্বজ। শান্তিনিকেতনের প্রাকৃতিক পরিবেশ ও গ্রামীণ স্থাপত্যের সংমিশ্রণে তৈরি এই ঘরটি আজও দর্শকদের মুগ্ধ করে। এবার যে স্থাপত্যটি আমরা দেখতে পাচ্ছি, এটিই হলো শান্তিনিকেতনের সেই বিখ্যাত উপাসনা গৃহ। ব্রহ্ম মন্দির রূপে এই উপাসনা গৃহের ভিত্তি স্থাপিত হয় 1890 সালের 7ই ডিসেম্বর। ভিত্তি স্থাপন করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। মন্দির স্থাপনের আদর্শ সম্পর্কে ভাষণ দেন সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং ব্রহ্মসঙ্গীত গেয়ে শোনান রবীন্দ্রনাথ। 1891 সালের 21 ডিসেম্বর নবনির্মিত এই গৃহটির দ্বারোদ্ঘাটন হয়। সেদিনও রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন। নানা বর্ণের কাঁচে তৈরি এই গৃহের কোনো জানলা নেই, সবই দরজা। মেঝে মার্বেল পাথরের তৈরি। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য এই উপাসনা গৃহের দ্বার উন্মুক্ত। প্রতি বুধবার ছাড়াও বছরের বিশেষ কিছু দিনে এখানে উপাসনার আয়োজন করা হয়। তবে এই উপাসনা গৃহে উপস্থিত হতে গেলে সাদা পোশাক পরা বাঞ্ছনীয়। সামনে যে বাড়িটি দেখা যাচ্ছে, এটিই হলো শান্তিনিকেতনের প্রাচীনতম বাড়ি। এই বাড়ি সম্পর্কে আমরা পরে আপনাদের জানাচ্ছি। এই হলো সেই ছাতিমতলা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ধ্যানের বেদি। আনুমানিক 1862 সালের মার্চ মাসে
তিনি এই জায়গায় প্রথম আসেন এবং দুটি ছাতিম গাছের নিচে ধ্যান করেন। পরে সেখানেই একটি বেদি নির্মিত হয়। সেই থেকে এই স্থানের নাম হয়েছে ছাতিমতলা। শান্তিনিকেতনে ছাত্রদের তৈরি একটি আকর্ষণীয় ইগলু দেখা যায়, যা তাদের সৃজনশীলতার একটি অনন্য নিদর্শন। এটি মূলত শিল্পকলা বা স্থাপত্যকলা চর্চার অংশ হিসাবে তৈরি করা হয়েছিল। এই ইগলুর গায়ে মশ বা শ্যাওলার আস্তরণ একে প্রকৃতির কাছাকাছি এক অনন্য রূপ প্রদান করে, যা পর্যটকদের মুগ্ধ করে। এই হলো শান্তিনিকেতনের কলা ভবন। শান্তিনিকেতনে রামকিঙ্কর বেইজের শিল্পকর্ম আধুনিক ভারতীয় ভাস্কর্য শিল্পের এক অমূল্য ভাণ্ডার। তিনি শান্তিনিকেতনের আশেপাশের সাঁওতাল জীবন ও প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে সিমেন্ট ও ল্যাটেরাইট মাটি ব্যবহার করে অসাধারণ ভাস্কর্য গড়ে তুলেছিলেন। এটি তার শিল্পেরই একটি নিদর্শন। এবার আমরা চললাম শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে। শান্তিনিকেতনের রবীন্দ্র ভবন হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি প্রধান গবেষণা কেন্দ্র ও জাদুঘর, যা নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের স্মারক। এটি 1942 সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে কবির ব্যবহৃত জিনিসপত্র, পাণ্ডুলিপি, চিত্রকর্ম ও ব্যক্তিগত সংগ্রহ সংরক্ষিত রয়েছে। উত্তরায়ণ কমপ্লেক্সের এই মিউজিয়াম ও সংলগ্ন বাড়িগুলি পর্যটকদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ। এই যে মাঠটি দেখছি, এখানেই আগে
শান্তিনিকেতনের পৌষ মেলা হতো। আমরা এসে পৌঁছালাম রবীন্দ্র ভবন জাদুঘরে। এই জাদুঘরটি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের প্রতি উৎসর্গীকৃত। এটি 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। জাদুঘরটি কবি, নাট্যকার, দার্শনিক, শিল্পী এবং শিক্ষাবিদ হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী ব্যক্তিত্বের গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। এখানে কবির অনেক মূল পাণ্ডুলিপি, চিঠি, নথি, চিত্রকর্ম এবং ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে। জাদুঘরের স্থাপত্যে বাংলার ঐতিহ্যের নির্যাস মিশে রয়েছে এবং এই শান্ত পরিবেশ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচারিত সরলতাকে প্রতিফলিত করে। দর্শনার্থীরা প্রদর্শনী ঘুরে দেখার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের পড়ার ঘর, তার বাসস্থান এবং নোবেল পদকের প্রতিরূপের এক ঝলক দেখতে পান। জাদুঘরটিতে এমন বিভিন্ন নিদর্শনও রয়েছে যা রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে বাংলার সাংস্কৃতিক ও সাহিত্যিক ইতিহাসকে তুলে ধরে, কিন্তু এখানে ভিডিও করা এবং ছবি তোলা কঠোরভাবে নিষেধ। বৃহস্পতিবার এই রবীন্দ্র ভবন বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি 6 দিন অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, শুক্র, শনি, রবি এই রবীন্দ্র ভবন খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত এটি বন্ধ থাকে। রবীন্দ্র ভবন সংগ্রহশালার টিকিট মূল্য 100 টাকা। গাইড নিয়ে গেলে লাগে 250 টাকা। বিশ্বভারতীর এই রবীন্দ্র ভবন কমপ্লেক্সেই রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত 5টি ঐতিহাসিক বাড়ি, যেখানে উনি থাকতেন: উদয়ন, শ্যামলী, কোণার্ক, উদীচী এবং পুনশ্চ। এই কমপ্লেক্সেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় সেডান গাড়িটি। শান্তিনিকেতনের উত্তরায়ণ চত্বরে এই সুন্দর নামের বাড়িগুলি কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদয়ন, উদীচী। এই বাড়িগুলির মধ্যেই কবি বিভিন্ন সময়ে বসবাস করেছেন এবং সাহিত্য চর্চা করেছেন। আমরা এখন সেই বাড়িগুলি দেখার জন্যই এগিয়ে চললাম। শান্তিনিকেতনের উত্তরায়ণ কমপ্লেক্সের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক বাড়ি হল উদয়ন। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য বাড়িগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও জমকালো, যেখানে তিনি জীবনের শেষের দিকে বসবাস করতেন। এটি এখন একটি জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এই বাড়িতে মহাত্মা গান্ধী, কস্তুরবা গান্ধী সহ তৎকালীন বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এখানে অতিথি হিসাবে থেকেছেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সংরক্ষিত রয়েছে, যা তার জীবন ও সৃষ্টির কথা মনে করিয়ে দেয়।
এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে প্রিয় এবং বহুল ব্যবহৃত সেডান গাড়ি, যেটি ছিল 1933 মডেলের একটি হাম্বার। এটি মূলত তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর বিদেশ থেকে এনেছিলেন। গাড়িটি 1938 সাল থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন এবং এটি এই রবীন্দ্রভবন মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। জীবনের শেষ দিনগুলিতে তিনি এই গাড়িতে করে শান্তিনিকেতন ক্যাম্পাসে যেতেন। এই গাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু এবং আচার্য জগদীশ চন্দ্র বসুর মতো বিশিষ্ট ব্যক্তিরা চড়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত এই গাড়ির ভেতরে শীতল পাটির কাজ করা ছিল, যা গাড়ির ভেতরের পরিবেশ ঠান্ডা রাখত। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যাত্রাতেও এই প্রিয় গাড়িটি সঙ্গী ছিল। সামনের যে বাড়িটি দেখছেন, এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য উত্তরায়ণ কমপ্লেক্সের অন্যতম প্রধান বাড়ি কোণার্ক। 1919 থেকে 1921 সালের মধ্যে নির্মিত এই বাড়িটি শান্তিনিকেতনের অন্যতম ঐতিহ্যবাহী স্থান। এই বাড়িটির স্থাপত্য পরিকল্পনায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই অংশগ্রহণ করেছিলেন। এই বাড়ির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর রুমগুলো সমতলে নয়, কোনো মেঝের উচ্চতা বেশি আবার কোনোটার কম। শুরুর দিকে এটি একটি খড়ের চালের মাটির ঘর ছিল, পরে এটিকে পাকা করা হয়। রবীন্দ্রনাথ এই বাড়িতে নাটকের মহড়া করতেন এবং এখানে বসেই তার অনেক সৃষ্ট হয়েছে। 1929 সালে যখন শিলং থেকে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ফিরলেন, তখন তিনি উত্তরায়ণের পরিকল্পনা করেন। যদিও মনে করা হয় উত্তরায়ণ চত্বরের প্রথম নির্মিত বাড়ি কোণার্কের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1918 সালের দিকেই। তখন অবশ্য কোণার্ক নামটি রাখেননি রবীন্দ্রনাথ। পরে যখন গুরুদেব মনস্থ করলেন যে শান্তিনিকেতনে উত্তরায়ণ কোনো একটি বাড়ি হবে না, অনেকগুলি বাড়ি নিয়ে হবে, তখন এই বাড়ির নাম রাখা হলো কোণার্ক। প্রথম দিকে সম্পূর্ণ বাড়ি বলতে যা বোঝায় তা আদপেই ছিল না এই কোণার্ক। গুরুদেব আসলে চেয়েছিলেন চারদিক খোলা একটি ঘর, যেখানে থেকে বসে তিনি শান্তিনিকেতন, দিগন্ত ছোঁয়া মাঠ, খোলা প্রকৃতির পরশ পেতে পারেন। ফলে শান্তিনিকেতনের বাকি বাড়িগুলির চেয়ে এই কোণার্ক ছিল আলাদা। প্রায় সারা বছরই রবীন্দ্রনাথের পরশ লেগে থাকত এই বাড়ির উঠোনে। উত্তরায়ণ প্রাঙ্গণের উত্তর পশ্চিম কোণে তৈরি মাটির বাড়িটির নাম শ্যামলী। স্থপতি সুরেন করের নকশায় ভুবনডাঙ্গার গৌর মণ্ডলের অধীনে সাঁওতাল কারিগররা এটি তৈরি করেন। নন্দলাল বসু, রামকিঙ্কর প্রমুখ বাড়িটিকে অলঙ্কৃত করেন। কবি এই বাড়িতে গৃহপ্রবেশ করেন 1935 সালের 25শে বৈশাখ। মাটির তৈরি বলে কবির জীবনকাল ও পরবর্তী সময় বর্ষায় বাড়িটি বারবার ক্ষতিগ্রস্ত হয়। 1940 সালে গান্ধীজি ও তার পত্নী এই বাড়িতে বাস করেন। 1936 সালে প্রকাশিত শ্যামলী কাব্যগ্রন্থ এই বাড়িটির নাম অমর করে রেখেছে। এই পাঁচটি বাড়ির এই সুন্দর সুন্দর নামগুলি কবিগুরু রবীন্দ্রনাথ নিজেই রেখেছিলেন। পুনশ্চ হল শান্তিনিকেতনের উত্তরায়ণ কমপ্লেক্স চত্বরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 5টি ঐতিহাসিক বাড়ির অন্যতম। শান্তিনিকেতনের সাংস্কৃতিক ঐতিহ্যের এই অংশটি রবীন্দ্রনাথের রুচি ও চিন্তাধারার প্রতীক, যা বর্তমানে পর্যটকদের কাছে একটি আকর্ষণ। শান্তিনিকেতনের উত্তর অংশে অবস্থিত রবীন্দ্রনাথের বাসগৃহ এইটি হল পুনশ্চ। উদয়ন, শ্যামলী, কোণার্ক ও উদীচীর সাথে পুনশ্চ বাড়িটি কবির শেষের দিকের জীবনযাত্রার সাক্ষী বহন করে নিয়ে যায়। বাংলায় পুনশ্চ, যার অর্থ পুনর্লিখন বা পুনরায়। 1938 সালে নির্মিত এই বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনের বাসস্থান হিসাবে নকশা করা হয়েছিল। ঐতিহ্যবাহী বাঙালি উপাদানের সঙ্গে আধুনিক প্রভাবের
সমন্বয়ে নির্মিত এর অনন্য স্থাপত্য শৈলীতে শিল্প প্রকৃতি সরলতার মেলবন্ধন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লেখালেখি, চিন্তা ভাবনা এবং পণ্ডিত ও শিল্পীদের সঙ্গে আলাপচারিতায় সময় কাটাতেন। বাড়িটি শান্তিনিকেতনের সৃজনশীল ও বৌদ্ধিক চেতনার প্রতিমূর্তি, যা রবীন্দ্রনাথের জীবন ও কর্মে আগ্রহীদের জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ স্থান করে তুলেছে। উত্তরায়ণ কমপ্লেক্সের একদম উত্তরে সর্বশেষ বাড়িটি হল উদীচী। উদীচী, যার নামটি উত্তর দিকের সাথে সম্পর্কিত, শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীত শৈলী থেকে অনুপ্রাণিত। 1938 সালে নির্মিত উদীচী বিশেষ খ্যাতি লাভ করে কারণ এটিই হল শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের বসবাস করা সর্বশেষ বাড়ি, যা তার শেষ জীবন বোঝার জন্য এটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়িতে পরিণত করেছে। উদীচীর নেপথ্যের স্থাপত্য প্রতিভা ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, যিনি তার পিতার সরাসরি তত্ত্বাবধানে এবং কবির ব্যক্তিগত পছন্দ অনুসারে বিশেষভাবে কিছু পরিবর্তন এনে এর নকশা করেছিলেন। এই সহযোগিতার ফলে এমন একটি স্থাপত্য তৈরি হয়েছিল যা ছিল একাধারে কার্যকরী, অত্যন্ত ব্যক্তিগত। রবীন্দ্র ভবন সংগ্রহশালা থেকেই বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখার টিকিট পাওয়া যায়। এই টিকিটের মূল্য 300 টাকা জনপ্রতি। পড়ুয়াদের কোনো ব্যাচ এলে মাথাপিছু 50 টাকা, একা কোনো পড়ুয়া এলে 150 টাকা। বিদেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য 1000 টাকা। পায়ে হেঁটেই ঘুরতে হয় সকলকে, তবে সেটা এতদিন ছিল সপ্তাহে মাত্র একদিন, রবিবার। পর্যটকদের কথা মাথায় রেখে হেরিটেজ ওয়াকের দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবার থেকে শুধু রবিবার নয়, শুক্র শনিবারও এই হেরিটেজ ওয়াক করা যাবে, জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী শুক্র ও শনিবার বিকেল 3টে এবং রবিবার সকাল 10টা, 11টা, 12টা, দুপুর 2:30 ও বিকেল 3:30 এই হেরিটেজ ওয়াক শুরু হয়। কর্তৃপক্ষ জানান, দিন বাড়লেও নিয়ম ও পরিষেবায় কোনো পরিবর্তন করা হয়নি। পর্যটকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এই হেরিটেজ ওয়াকের সাথে একটি জলের বোতল এবং একটি সহায়িকা পুস্তক দেওয়া হয়। কোন কোন স্থানগুলি ভ্রমণ করা হয় সেই সম্পর্কে এই সহায়িকা পুস্তকে সবকিছু লেখা থাকে এবং সঙ্গে একজন গাইড থাকে। তিনি বিশ্বভারতী ক্যাম্পাসের এই অংশগুলি ঘুরিয়ে দেখান এবং সেই সম্পর্কে পর্যটকদের বিস্তারিত বিবরণ দেন। হিন্দি, বাংলা এবং ইংরাজি এই 3 ভাষাতেই গাইড সকলকে গাইড করেন। তবে হিন্দির জন্য দুপুর 12টা, বিকেল 3:30 এবং বাংলার জন্য সকাল 10টা, সকাল 11টা, দুপুর 2:30, বিকেল 3:30 এবং ইংরাজির জন্য সকাল 10টা এবং দুপুর 2:30 গাইড থাকে। এই ওয়াকে যে যে স্থানগুলি দেখানো হয় সেগুলি হলো ছাতিমতলা, শান্তিনিকেতন গৃহ, উপাসনা গৃহ, তালধ্বজ, নতুন বাড়ি, দেউলি, সন্তোষালয়, ঘণ্টাতলা, পূর্ব তোরণ ও পশ্চিম তোরণ, সিংহ সদন, পাঠ ভবন, দিনান্তিকা, চীন ভবন এবং হিন্দি ভবন। এই হলো পাঠ ভবন, শান্তিনিকেতনের প্রাচীনতম বাড়িগুলির মধ্যে একটি। একসময় এখানে ছিল বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগার। এখানেই 1901 সালে রবীন্দ্রনাথ 5 জন ছাত্র নিয়ে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের সূচনা করেন। নন্দলাল বসু ও তার সহযোগীদের আঁকা দেওয়াল চিত্র রয়েছে এই ভবনে। এখানে কিন্তু ভিডিও করা নিষেধ, তবে মোবাইল ক্যামেরায় ছবি তুলতে পারেন। শান্তিনিকেতনের চা চক্রের মধ্যমণি ছিল দিনান্তিকা। দীনেন্দ্রনাথ ঠাকুরের স্মরণে 1939 সালে 8টি কোণযুক্ত এই চা গৃহ নির্মিত হয়। এই বাড়িতে নন্দলাল বসু সহ কলাভবনের ছাত্রদের আঁকা দেয়ালচিত্র রয়েছে। এখানে একসময় বিশ্বভারতীর অধ্যাপক এবং কর্মীরা চা পানের জন্য সমবেত হতেন।
1904 সালে দেউলি নির্মাণ কর্ম শুরু হয়। 1906 সালে রবীন্দ্রনাথ এই বাড়িতে বসবাস শুরু করেন। উত্তরায়ণে রবীন্দ্রনাথের বসবাসের আগে পর্যন্ত দেউলিই ছিল কবির প্রধান বাড়ি। বর্তমানে এই বাড়ি শিশু বিদ্যালয় মৃণালিনী আনন্দ পাঠশালার মূল ভবন। রবীন্দ্রনাথ সপরিবার বসবাসের জন্য 1902 সালে এই নতুন বাড়ি নির্মাণ করেন। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই স্ত্রী মৃণালিনী দেবী প্রয়াত হন। এই বাড়িতে একসময় মহাত্মা গান্ধী, কস্তুরবা গান্ধী এবং দক্ষিণ আফ্রিকার ফিনিক্স স্কুলের ছাত্ররা থেকেছেন। এটি হলো হিন্দি ভবন। পূর্বাঞ্চলে হিন্দি ভাষা ও সাহিত্য চর্চার অন্যতম প্রধান কেন্দ্র। শান্তিনিকেতন গৃহ শান্তিনিকেতনের প্রাচীনতম বাড়ি। 1863 সালে এই বাড়িটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। 1873 সালে মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে বালক রবীন্দ্রনাথ প্রথম এই বাড়িতে আসেন। তারপর জীবনের বিভিন্ন সময়ে তিনি এখানে থেকেছেন। তার বহু বিখ্যাত সাহিত্যকর্মের সাক্ষী এই বাড়ি। দীর্ঘকাল অতিথি নিবাস হিসাবে ব্যবহৃত এই বাড়িতে মহাত্মা গান্ধী সহ বিশিষ্টজন এসে থেকেছেন। উপাসনা গৃহ নির্মিত হওয়ার আগে দেবেন্দ্রনাথ ও তার অনুগামীরা শান্তিনিকেতন বাড়ির একটা ঘরে উপাসনা করতেন। এটাই শান্তিনিকেতনের একমাত্র বাড়ি যেখানে রবীন্দ্রনাথের স্ত্রী ছাড়া পুত্র ও কন্যারাও থেকেছেন। 1919 সালে সুরেন্দ্রনাথ করের পরিকল্পনায় প্রাচীন বৌদ্ধ তোরণের আদলে এই ঘণ্টাতলা নির্মিত হয়। নির্মাণের জন্য রানু অধিকারী তার ছাত্রবৃত্তির টাকা আশ্রমকে দান করেন। এই ঘণ্টাধ্বনির মাধ্যমে ক্লাস এবং বিভিন্ন অনুষ্ঠানের সূচনা ও সমাপ্তি নির্দেশিত হয়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।